আমার পিছনে লাগলো, আমাদের নিয়ে কথা বললো, অথচ এরা সবাই কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে। মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু, এটা না, মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাই রাখা উচিত, তারা রাখেও। আমি দেশের বিরুদ্ধে যাইনি তো। হঠাৎ করে এসা একসাথে আপনি লেগে গেলেন। আমরা তো জানি টাকা পয়সা কোত্থেকে আসে, কোত্থেকে টাকা পয়সা দিচ্ছে। আমরা তো বিক্রি হয়নি কারো কাছে, আপনারা বিক্রি হয়ে গেলেন। কয়টা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন। এই বাটপার এর আগে একটা কাজ করেছিল। আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার। শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে হওয়ার পরে, তখন কিন্তু এই সে কিছু কথা বলেছিল সেখানে। সে কথাগুলো আগে শুনি, তারপরে আমরা পরে আলোচনায় যাই। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোটো ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি। এরকম একটা জিনিস হচ্ছে, সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি, যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল, তার পুরোটা মনে হয় যে আমাদের নেত্রী পেয়েছেন। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে, যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে রাখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেটি করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল। তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায়, আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান যেটি আমি ক্লাস 5-এ একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তাহলে আমরা পেতাম জাতির পিতা বিশ্বপিত মহান নেতা, এরকম একটি গান। আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে। আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই 2.5 বছর বয়সে হারিয়েছি, আমি তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন কোনো রকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল, আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকা আগে তাকে সালাম করাটা। কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি, আমি একটু আপনাকে সালাম করতে চাই। আচ্ছা, এই যে বক্তব্যটা সে দিয়েছে, এই বক্তব্যটা আপনারা শুনেন। এই বক্তব্যটার কনক ভাই তার ইউটিউবে 2 দিন আগে আরেকবার দিয়েছে, ওইটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছিলাম। তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে, পড়ার পরে সে সকাল থেকে, কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি এটা হয়তো আপনারা কালকে দেখবেন, সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে, আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম।
অনেকবার ফোন দিয়েছে সে। ও আমরা অন্য আলাপে ছিলাম, ফোন টোন ধরা হয়নি কার। একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে, এসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল, সে পাত্তা দেয় নাই, এটা পোস্ট করেছে সে তার ফেসবুকে। তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে, সে ব্যাখ্যা দিয়েছে। সে ব্যাখ্যায় সে বলেছে, কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি। ওই যে শেখ হাসিনার ওইখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেটার ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যাক। আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে, যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে। যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয়, এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয়, আপনার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে। যে দেখেন, খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী, তাকে জেলে নিয়েছে, বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে? সে যদি না যায়, এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে। তো এখন আমার মা নেই, তো আমার বাবা আসলে এক প্রকারে আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো, যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি, আমি তোদের কাছে কিছু চাই নাই, বলি নাই, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স, আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, গণভবনে যাও। উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি, তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা। আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে। তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই, যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি, বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে, সেটা আমার বাবার অনুরোধের কারণে। এবার আপনারা বলেন, তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা? আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে। তো বাবাকে আপনার কি মনে হয় ভিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয়? আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে। আরে ভাই, আমার বোনের হাজবেন্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে, আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায়। আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় আর দোতলা থেকে ডাক দেয়, এই নিচে নেমে আয়, আমার ভাইরে। আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না, ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন। আমার ভাইরে ওরা টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বলছিল। আমি তো জানি যে প্রশাসন কি করে। আপনার আব্বারে ওই দিন প্রেশার দিল, আপনার হাতে পায়ে ধরলো আইসা, আর আপনি তার পক্ষে। আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন, জয় বাংলা বললেন কেন? না, আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে, আপনি কি করতেন? বক্তব্যের শেষে আবার বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান। এটাও আপনার বাপেরে বলছিল নাকি? বাদ দিলাম, এই দুইটাও বললাম যে ধরলাম যে তোর জয় বাংলা বলাইছে, আর পায়ে ধরেও মাপছে বলছে, এটা দুইটা বলতেও না, তোর বাপেরে ডিম টিম দিব কিছু একটা বলছে। মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি না, মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন, সরি ওইভাবে বলার জন্য। তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে নিবে, মারধর করবে এরকম বলেছে। আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা, দুইজন মানুষ, আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা, এরে পিপি নূর। শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না, এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস। শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় না এই ফেরাউনের মতো, এটাই এক পিস, এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই, সামনে আর আসবেও না। তোর মার মতো দেখতে কেমনে হলো? তুই কেমনে বুঝলি যে তোর, আর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে, ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে, ওর বয়স তো এখন 74 বছর বয়স, তুই এমন এসে কেমনে বুঝলি যে তোর মায়ের মতো? বললো এই যে নাটকগুলি, তো এগুলি তো আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন। সেদিন ওইখানকার এসএসএফ এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন। সত্য মিথ্যা এটা আপনি বলতে পারবেন, কি হয়েছিল, কেন এত কিছু করেছিলেন? আমরা যেটা বলতে চাই, অ্যালার্মিং যেটা, আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার, যেটা অ্যালার্মিং, এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে, এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি। এই দেশের সেই 71 থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে, ছিল, এরা থাকবেও, এদের কার্যক্রম এরা চালাই যাবে। এই যে 2 দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার, তিনার মুক্তির পরে দেখবেন ওই যে 3-4 জন লোকজন নিয়ে তারপরে বাম এসছে, সংস্কৃতি কর্মী এসছে,
শিবিরের ভাইদের বলবো পাঁচটা উদাম কইরা লাল বানায় দেবেন। যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম। এই ধরনের কোনো ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্জান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশে কোনো সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে, এই নিকট অতীতে এই পর্যন্ত এই পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই, যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এর বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন, যারা এই মাঠ গরম করার চেষ্টা করছে, সব কয়টা রয়ের টাকা খায় তারপরে করছে। তারা টাকা দেয়। এই যে সচিবালয় দেখেন ভাই, পাঁচটার মধ্যে লাত্তিতে বার করে দেন সচিবালয়। চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে, সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে। আরে ভাই, যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকেও যে আমি খুব বেশি দোষ দিব তা না। হঠাৎ করে এসে এই অধ্যাদেশ দেওয়ার কারণটা কি, এটা কেন দিলে, এটার পেছনে আমার মনে হয় দেখা উচিত। তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোনো কারণ ছাড়া, এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি, জামাত ইসলাম, ছাত্রদল সবারই মাঠে থাকা উচিত, খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত। যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা দিয়ে শেষ করি ভাই। আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি। ভিপি নূর, আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে। আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো। অনেক টাকার মালিক হইতে পারেন নাই, অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই। আপনার এক সময় টাকা পয়সা ছিল না, আপনার টাকা পয়সা দিয়ে এই দেশের মানুষ চালায় নাই, তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই। বিকাশ নূর এখন কেন বলে? এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছেন। দেশের পক্ষে কথা বলতেন। ভাই, আমি খুব গর্ববোধ করব আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লাহ মাফ করুক এমন কোনো সমস্যা হয়, আমার মানুষ সাহায্য তুইলা তারপরে আমার সেই সমস্যার সমাধান করতে হয়, আমার চাই একটু কষ্ট থাকবে না। আমি এইখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না। এই যে কথা বলছি না, এই ছোট্ট একটা ঘরের মধ্যে ওই যে পেছনে দরজা, খুব সমস্যা হয় মাঝে মধ্যে, ওই রুম থেকে বের হইতে পারেন আমি ভিডিও তৈরি করার সময়। একদম আক্ষেপ নাই, ছোট বাসায় আছি, আলিশান জীবনযাপন করি না, সমস্যা নাই। তো ধরেন এই হচ্ছে একটু ভালো বাসায় থাকতে পারতাম। আল্লাহর রহমতে যা খাইতে চাই খাইতে পারি, আল্লাহ সেই সুযোগ দিয়েছে। ভাই, একটা পানি গেলার শক্তি নেই। বহুত হাসপাতালে যে খোঁজ নেন, বহু মানুষ পানিটা গিলতে পারে না, স্যালাইন দিয়ে তারপরে পেটের ভেতরে খাবার দেয়। আছে না, আল্লাহ খাওয়ায় তাই আপনি খাইতে পারেন। বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, ডাক্তার বলে দিয়েছে খাইতে পারবা না, এই খাইতে পারবা না, পারে না। সব দিনে 2 বেলা খাইতে হবে, এতটুকু সবজি খাবা, এতটুকু রুটি খাবা, খাওয়া শেষ, আর কিছু খাইতে পারবা না। কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে? যা চাই তাই খাইতে পারি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আর কি লাগবে? হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার, একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, সর্বোচ্চ চেষ্টা করব যদি জীবনে সুযোগ পাই এটা গাড়ি কিনবো ভালো দেখা। আর কি লাগবে? সচ্ছল চলাফেরা খাইতে পারলে হলো। আল্লাহ যেন মানে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয়। শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে। আপনারা চাইলে এটা করতে পারতেন। অনুরোধ, যেই সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয়, আপনাদের ওইখানের কিছু কলার টলার নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরাক মনে হয়, মানে নিয়া এটা নিয়া দেশের বিরুদ্ধে যায় না। কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিটে করেন। এই গত 15 বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল, আমরা এটা ভুলে যাইনি। মুক্তিযোদ্ধা মারাইতে আসছেন, দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন, এখন দেশপ্রেম মারান, 71-এর রাজাকার টিয়ে দিয়া তারপরে এটিএম আজহারের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন। এত দেশপ্রেম কই ছিল আপনার? তোর বাপ যে বলছিল না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ 71-এ, তোর বাপেদের বিরুদ্ধে মিছিল করছিলি বাংলাদেশে? এই মুখগুলি খুঁজে বার করেন, একটাও করে নাই। এখন মাঠ গরম করতে চায়, আওয়ামী লীগের নামে তো আসতে পারে না, এই মুক্তিযোদ্ধা বালছাল এগুলির নাম দিয়া মাঠে এসা কি পাবেন না, কেদানি দিয়া একদম পাশার চামড়া ওই গোপালগঞ্জাদের মতো লাল করে ফেলবে। আল্লাহ হাফেজ।